নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে। মালদার তৃণমূল নেতা খুনের নাম জড়ানোই দল থেকে বহিষ্কৃত, জানালেন মালদা জেলা সভাপতি রহিম বক্সী। আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন দেবজ্যোতি ঘোষ, আমাদের প্রতিনিধি। কিন্তু তার আগে, আমাদের বিশেষ প্রতিনিধির সঙ্গে কথা বলার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে দুলাল সরকারকে খুনের ঘটনায় নাম জড়ানোয় দলের মালদা শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল রাজ্যের শাসক দল। জেলা তৃণমূল সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত। তৃণমূল সূত্রে আর কি জানা যাচ্ছে জানবো। যেমনটা বলছিলাম, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, কি খবর? দেখো, 2রা জানুয়ারি বর্ষ শুরুর দ্বিতীয় দিনেই দুলাল সরকার খুন হয়েছিলেন এবং নৃশংসভাবে সেই ছবি কিন্তু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের টাউন সহসভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, তার ডাকনাম নন্দু, তাকে গ্রেপ্তার করেছিল গতকাল মালদা জেলা পুলিশ। এবং আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি রহিম বক্সী তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দলের সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ রাজ্য নেতৃত্বের সঙ্গে তার টেলিফোনে কথাবার্তা হয় এবং তারপরেই কিন্তু এই দুলাল সরকার অর্থাৎ ওরফে বাবলা সরকার খুনের তিনি মূল অভিযুক্ত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বলে রহিম বক্সী জানিয়েছেন। এবং পুলিশের সঙ্গে কথা বলেছেন, কথা বলার পর থেকেই তার প্রত্যক্ষ যোগ পাওয়া গেছে বলে রহিম বক্সী টেলিফোনে আমাকে জানিয়েছিলেন। এবং তারপরেই দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তাকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাবলা সরকার এলাকায় অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি তৃণমূল কংগ্রেসের 2 নম্বর টাউনের সহসভাপতির মতো একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 98 সালে দল তৈরি করেছিলেন, সেই সময় তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন এই দুলাল সরকার। এবং তিনি যেভাবে নৃশংসভাবে তার এলাকায় খুন হয়েছেন, তার ফলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জেলা নেতৃত্বের পাশাপাশি তিনি জেলা যে পুলিশ অফিসাররা রয়েছেন, বিশেষ করে পুলিশ সুপারের সঙ্গে তিনি টেলিফোনে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পুরো বিষয়টি তদারকি করছেন এবং সেখানে নরেন্দ্র তিওয়ারির যে প্রত্যক্ষ যোগ পাওয়া যাচ্ছে, তারপরেই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ দলের নেতার বিরুদ্ধেই অভিযোগ, একজন দলের জনপ্রিয় নেতার খুনের ঘটনায়, তখন দলের পক্ষ থেকে আর কোনো রাস্তা ছিল না এবং নরেন্দ্রনাথ তিওয়ারি, ডাকনাম নন্দু তিওয়ারি, তাকে কিন্তু আজকে বহিষ্কারের কথা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, কারণ এখানে ক্ষমতা দখলের জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে তৃণমূল কংগ্রেস সূত্র থেকে জানা যাচ্ছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলা সভাপতি রহিম বক্সী যেভাবে তাকে সাসপেন্ড করলেন, দলের পক্ষ থেকেও একটা বার্তা দেওয়া হলো। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জিরো টলারেন্সের কথা বলেছেন, যে এই ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাদের কোনো রাজনৈতিক রং দেখার দরকার নেই। সেই জায়গাতেই কোন সুপারি কিলার দিয়ে তিনি খুন করিয়েছিলেন সেই বিষয়ে এই জায়গা থেকে দেবজ্যোতিদা, এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো যে নরেন্দ্রনাথ তিওয়ারি, আমরা গতকাল যখন দেখলাম পুলিশ তাকে গ্রেফতার করলো, সে কিন্তু গ্রেফতারির পর একটা বিষয় বললো যে তিনি নির্দোষ, তিনি দাবি করলেন আর কি। সেই জায়গা থেকে জানতে চাইবো, আজকে যখন তাকে দল থেকে বহিষ্কার করা হলো, তার কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? দেখো, তাকে আদালতে তো আবার পরশুদিন তোলা হবে, সেখানে হয়তো তিনি আবার কিছু বলতে পারেন। তবে গতকাল তাকে গ্রেপ্তারের পরেই তিনি বেশ কিছু নেতার নাম বলেছিলেন মামলাতে, সেটা নিয়েও কিন্তু পুলিশ তদন্ত করছে। তবে তিনি বাঁচার জন্যই কিন্তু সেই নেতাদের নাম বলছেন বলে সেই নেতারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। তবে রহিম বক্সী যেটা জানিয়েছেন যে পুলিশের সঙ্গে তারা কথাবার্তা বলেছেন এবং সেখানে তার প্রত্যক্ষ যোগ পাওয়া গেছে। সেই প্রত্যক্ষ যোগের কারণেই তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে দলবিরোধী কাজের জন্য। একটা বিষয় জানতে চাইবো দেবজ্যোতিদা, দুলাল সরকার, তার পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়, নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু অনেকদিন ধরে এই হুমকি দিচ্ছিলেন দুলাল সরকারকে। দেখো, তার স্ত্রী চৈতালি সরকার ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব যারা গেছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, এছাড়াও দলের একজন সর্বোচ্চ নেতার সঙ্গে তার টেলিফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে গত 3-4 দিন ধরে। এবং তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই নরেন্দ্রনাথ তিওয়ারি অর্থাৎ নন্দু তিওয়ারিকে গ্রেপ্তার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নন্দু তিওয়ারিও কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেক দিনের পরিচিত নেতা ছিলেন এবং তার সঙ্গে ক্ষমতা দখল নিয়ে বেশ কয়েকদিন ধরেই তিনি প্রত্যক্ষভাবে এই বাবলা সরকার অর্থাৎ দুলাল সরকারের সঙ্গে তিনি
বেশ কিছু ঘটনাতে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল। সেই জায়গাতে দলের পক্ষ থেকে আর কোনো রাস্তা ছিল না এবং দলের পক্ষ থেকে যেভাবে দলের একজন নেতা খুন হয়েছেন এবং সেখানেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং সেই জন্যই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হলো নরেন্দ্রনাথ তিওয়ারিকে। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে মূল চক্রী হিসেবে উঠে এসেছে তাঁর নাম। সেই তৃণমূল নেতা তথা দলের মালদা শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করা হলো। রাজ্যের শাসক দল তাকে বহিষ্কার করলো। মালদা জেলা তৃণমূল সূত্রে এমনটাই খবর। নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার নিয়ে রহিম বক্সি তাঁর কি প্রতিক্রিয়া শোনাবো এবার। নরেন্দ্রনাথ তিওয়ারিকে কি দল থেকে বহিষ্কার করা হয়েছে? তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশের কাছে আমরা জানতে পেরেছি পুলিশের মাধ্যমে যে আমাদের স্বর্গীয় বাবলাদা যিনি আমাদের জেলার সহসভাপতি ছিলেন তাকে নৃশংস যে খুন হতে হয় তার সাথে নরেন্দ্র তিওয়ারি সরাসরি যোগ ছিল। পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি তার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মালদা তৃণমূল সভাপতি রহিম বক্সি তার বক্তব্য আপনাদের শোনালাম। চোখ রাখবো পরের খবরে। আজ বিকেল 5টায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। হাতি কেন বারবার লোকালয়ে ঢুকে পড়ছে সেই নিয়েই বৈঠক। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জেলা শাসকদের বৈঠকে ডাকা হয়। লোকালয়ে হাতির উপদ্রব আটকাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই লোকালয়ে কেন বারবার হাতি ঢুকে আসছে এই নিয়েই কিন্তু বৈঠক। আজ বিকেল 5টা নাগাদ জরুরি বৈঠক ডাকা হয়েছে, ডাকলেন মুখ্য সচিব। এবং এই বৈঠক সম্পর্কে আরো জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এই বৈঠক সম্পর্কে জানতে চাইবো। দেখো, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা নিয়ে মুখ্য সচিব আজকে বৈঠক করবেন 5টার সময় এবং যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকে যে বিষয়গুলো মূলত উঠে আসবে সেগুলো হলো যে হাতি কেন বারবার লোকালয়ে চলে আসছে এবং কোন কোন বিষয়গুলোর জন্য এই ঘটনাটা ঘটছে সেটা কিন্তু এই বৈঠকে উঠে আসবে। বেশ কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর আগেও কয়েকদিন আগে বলেছিলেন যে হাতি কেন লোকালয়ে চলে আসছে এবং সেটাকে আটকানোর ব্যবস্থা করা উচিত এবং সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই বৈঠক বলে মনে করা হচ্ছে। 5টার সময় উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা রয়েছে, এই জেলাগুলো নিয়েই কিন্তু এই বৈঠক করতে চলেছেন মুখ্য সচিব। ধন্যবাদ। কথা বললাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। কামারহাটির জয়ন্তর পর এবার প্রকাশ্যে পানিহাটির ডনের ভিডিও, যেখানে এক ব্যক্তিকে ঘরে ঢুকিয়ে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে সেই ভিডিও ভাইরাল হয়েছে। দেখছেন সেই ছবি। কামারহাটির জয়ন্তর পর এবার প্রকাশ্যে পানিহাটির ডনের ভিডিও, দেখছেন সেই ভাইরাল হওয়া ভিডিও, যেখানে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়েছে। এক ব্যক্তিকে ঘরে ঢুকিয়ে নির্মম অত্যাচার পরিতোষে সেই ভিডিও ঘিরে আলোড়ন পানিহাটিতে। প্রতিনিধি জয়ন্ত মজুমদার আরো বিস্তারিত জানাচ্ছেন। জয়ন্ত, এই ভাইরাল হওয়া ভিডিও সংক্রান্ত তথ্য তোমার কাছে কি রয়েছে? দেখো, যেমনটা তথ্য রয়েছে যে এই পরিতোষ দাস বিভিন্ন রকম তোলাবাজি ঘটনা এবং প্রমোটারকে থেকে টাকা আদায়ের ঘটনার সঙ্গে কিন্তু জড়িত এবং গতকালকে কিন্তু যেমনটা ঘটনা পুলিশকে জানতে পারা যাচ্ছে এই প্রমোটারের যে অভিযোগ সেই অভিযোগ এবং তার পাশাপাশি কিন্তু এই পরিতোষ দাস ডাকাতির ঘটনার সঙ্গেও কিন্তু জড়িত এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু গ্রেফতার করা হয় পরিতোষ দাসকে। তারপরেই কিন্তু এই ভিডিও কিন্তু কার্যত কিন্তু ভাইরাল হয়ে যায়, যেখানে পরিতোষ দাসের যেভাবে নির্মমতার সঙ্গে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে সেই অত্যাচারের কিন্তু ভিডিও প্রকাশ্যে আসে এবং ইতিমধ্যেই সেই পরিতোষ দাস কিন্তু গ্রেফতার হয়েছে কত থানার পুলিশের হাতে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে।
নজর রাখবো পরের খবরে। প্রমোটারের থেকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে গ্রেপ্তার করে খড়দা থানার পুলিশ। পানিহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রমোটারের থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে এবং টাকা না দেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয় ওই তিনজনের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। এই তিনজনকেই আজকে গ্রেপ্তার করা হয়েছে। পানিহাটিতে প্রমোটারের থেকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। পুলিশের বক্তব্য জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে ওই তিনজন সম্পর্কে? দেখো, তিনজন সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে যে এই তিনজন প্রথমত দেখো অভিযোগ যে প্রমোটারের কাছ থেকে টাকা আদায় করে এবং বিভিন্ন তোলাবাজি ঘটনার সঙ্গে জড়িত এবং বিভিন্ন ডাকাতির ঘটনার সঙ্গে কিন্তু এই তিনজন জড়িত এবং চুরির ঘটনার সঙ্গে কিন্তু জড়িত বলে জানতে পারা যাচ্ছে। এবং একাধিক অভিযোগের ভিত্তিতে কিন্তু খড়দা থানার পুলিশ এই তিনজন কিন্তু গতকাল রাজার সোদপুর সেখান থেকে কিন্তু গ্রেফতার করে। ইতিমধ্যেই তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। ৩ নম্বর ওয়ার্ডে প্রমোটারের থেকে তোলাবাজির অভিযোগ ওই তিনজনের বিরুদ্ধে, ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নজর রাখবো পরের খবরে। তৃণমূলের অঞ্চল সভাপতির ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠল নন্দীগ্রামের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির ওপর হামলার ঘটনা। ৭ই জানুয়ারি এক সভায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করায় এই হামলার ঘটনা। দেখছেন সেই হামলার ঘটনার ছবি, যেখানে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখছেন সেই ভাইরাল হওয়া ভিডিও। প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যজিৎ, আমরা ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখতে পাচ্ছি। ঠিক কি অভিযোগ, কি কারণে হামলার ঘটনা, পুলিশ কি বলছে, সবটাই জানতে চাইবো। দেখো মধুবন্তীদি, তৃণমূলের যেটা অভিযোগ যে বিরুলিয়া বাজারে গত ৭ই জানুয়ারি একটি পথসভা ছিল। নন্দীগ্রামের যে শহীদ স্মরণ সভা, সেই শহীদ স্মরণ সভার পরেই বিরুলিয়া বাজারে একটি পথসভা ছিল এবং সেই পথসভা থেকেই বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন রবীন জানা এবং অনুরাম জানা। এবং তারপরেই যেটা অভিযোগ যে ৭ই জানুয়ারির রাত্রে রবীন জানার বাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী, তার বাড়িতে হামলা চালায়, মারধর করে। এবং গতকালকেই অরুণাভ জানার বাড়িতে ঠিক একইভাবে হামলা চালায় বিজেপি আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী, এমনকি তাকে প্রাণে মারার হুমকি অবধি দেওয়া হয়। এবং যেটা অরুণাভ জানা এবং রবীন জানার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদেরকে মারধর করার পরেও এখনো কিন্তু তাদেরকে খুঁজে বেড়াচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, এখনো তারা হামলার ভয় পাচ্ছেন। রবীন জানা ইতিমধ্যেই কিন্তু নন্দীগ্রাম থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই জন্য কিন্তু নন্দীগ্রাম থানায় একটি জিডি দায়ের হয়েছে। এখন অব্দি কিন্তু কোনো এফআইআর দায়ের হয়নি। অরুণাভ জানা তিনি যেটা জানাচ্ছেন, তিনি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে শনাক্ত করেছেন যারা যারা হামলা চালিয়েছিল এবং সেই ভিত্তিতে তিনি নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। ক্যানিং এর গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকির অভিযোগ উঠল। আগ্নেয়াস্ত্রর ছবি পাঠিয়ে অডিও বার্তায় হুমকির অভিযোগ। ঘটনায় আতঙ্কিত পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডল। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের পঞ্চায়েত প্রধানের। ক্যানিং এর গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকির অভিযোগ। আগ্নেয়াস্ত্র ছবি পাঠিয়ে অডিও বার্তায় হুমকির অভিযোগ। ঘটনায় আতঙ্কিত পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডল। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের পঞ্চায়েত প্রধানের। প্রতিনিধি রাজু দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজু, একটা বিষয় জানতে চাইবো, এই যে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান, সেখানে তিনি কি অভিযোগ করেছেন? দেখো, তার ফোনে একটি ছবি পাঠানো হয়েছে, সেটি একটি বন্দুকের ছবি। তার সাথে সাথে একটি অডিও বার্তা পাঠানো হয়েছে, যে অডিও বার্তায় তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এবং আমরা সবাই জানি যে কিছুদিন আগেই মালদার মতন ঘটনা, তারপরে এরকম একটি হুমকি অডিও বার্তা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ে। এবং এই ঘটনার পরেই তড়িঘড়ি কিন্তু স্থানীয় বিধায়কের কাছে যান সেই পঞ্চায়েত প্রধান, এবং বিধায়ক সমস্ত বিষয়টি এসপিকে জানান। এবং এই পঞ্চায়েত প্রধান তিনিও কিন্তু লিখিত অভিযোগ জানান, তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অবিলম্বে তার
তার নিরাপত্তার দাবি করেছেন। সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ, এবং এখনো পর্যন্ত যে ফোন থেকে এই অডিও বার্তা এসছে তার ট্রেস করা হচ্ছে এবং তাকে খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে। অবিলম্বে যে হুমকি দিয়েছে যে বা যারা, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এমনই দাবি তুলেছেন। তোমাকে বলে রাখি, বছরখানেক আগে কিন্তু ওই গোপালপুর অঞ্চলে এই পঞ্চায়েত প্রধানের অনুগামীদের কিন্তু 3 জনকে গুলি করে প্রকাশ্যে খুন করা হয়েছিল। সেই ক্ষেত্রে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিল, তাদের বিচার চলছে। তারপরে এমন একটা ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। মধুবন, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য সংক্রান্ত মামলা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর আবেদন খারিজ করল হাইকোর্ট। সংবাদ মাধ্যমের নথি ছাড়া আবেদনে বিস্তারিত কোনো তথ্যই নেই, আর সেই কারণেই আবেদন গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য সংক্রান্ত মামলা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সংবাদ মাধ্যমের নথি ছাড়া আবেদন বিস্তারিত কোনো তথ্য নেই, সেই কারণেই আবেদন গ্রহণ করা হলো না হাইকোর্টের পক্ষ থেকে। ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য সংক্রান্ত মামলা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর আবেদন খারিজ হাইকোর্টে। সংবাদ মাধ্যমের নথি ছাড়া আবেদনে বিস্তারিত কোনো তথ্য নেই, আর সেই কারণে আবেদন গ্রহণ করা হলো না। চোখ রাখবো পরের খবরে। মাঙ্কি পক্সের নতুন স্ট্রেনের হদিশ চীনে। মাঙ্কি পক্স ক্লেড 1 স্ট্রেনের হদিশের কথা স্বীকার চীনের স্বাস্থ্য মন্ত্রকের। জিনগত পরিবর্তন ঘটিয়ে মাঙ্কি পক্সের এই নতুন রূপ মিলেছে, এমনটাই জানায় চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, প্রথম কথা মাঙ্কি পক্সের যে নতুন স্ট্রেন সে সম্পর্কে জানবো, পাশাপাশি এই যে ফ্লু লাইক যে ভাইরাস চীনে হচ্ছে, যে কারণে স্বাভাবিকভাবে আমরা সকলেই আতঙ্কিত, সেই জায়গা থেকে এই মুহূর্তে কি পরিস্থিতি ওখানকার? দেখো মধুমন্তী, প্রথমত হচ্ছে যে মাঙ্কি পক্স এটা কিন্তু গত বছর বেশ ভালো রকম ছড়িয়েছিল সারা পৃথিবী জুড়ে, বিভিন্ন দেশে ছড়িয়েছিল, এবং মূলত কঙ্গো, রিপাবলিক অফ কঙ্গো থেকে যারা ভ্রমণ করে ফিরেছেন এমন লোকেদের মধ্যে, এমন ব্যক্তিদের মধ্যে এই ভাইরাসের হদিশ পাওয়া যায় বা তারা আক্রান্ত হয়েছিলেন, এবং তাদের থেকেও অনেকে আক্রান্ত হন, এবং শুধু তাই না, ভারতবর্ষেও মাঙ্কি পক্সে আক্রান্তের ঘটনা ঘটেছিল। এবার কিন্তু চীনের সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তারা জানিয়ে দিয়েছে যে মাঙ্কি পক্সের একটি নতুন রূপান্তর ঘটিয়ে নতুন একটি স্ট্রেন পাওয়া গিয়েছে, জিনগত পরিবর্তন ঘটিয়ে ক্লেড এলবি নামক একটি স্ট্রেন ধরা পড়েছে। এবং এ কথা কিন্তু রয়টার্স, সংবাদ সংস্থা রয়টার্স তারা এই তথ্য দিয়েছে, এবং বিভিন্ন জায়গায় এটা খবর হয়েছে। এবং সবথেকে বড় কথা, ফ্লু লাইক ভাইরাস নিয়ে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে কিছুদিন ধরে, বিশেষ করে গত মাস থেকে চীনে ফ্লু লাইক ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রচণ্ড রকম বেড়ে গিয়েছে, অনেকে মৃত্যুর ঘটনা ঘটছে বলে সমাজ মাধ্যম থেকে জানা যাচ্ছে। অনেক হাসপাতালগুলোতে ঠাঁই পাওয়া যাচ্ছে না, বেড পাওয়া যাচ্ছে না। হুয়ান প্রদেশে সেখানে অনেকে গ্রামীণ এলাকাতে তারা স্বাস্থ্য পরিষেবাই পাচ্ছে না, এমন অভিযোগ উঠছে। এবং ইতিমধ্যে তারা কিন্তু এই ডেটা চেয়ে পাঠিয়েছে, অরিজিনাল ডেটা, কিন্তু চীনের ব্যাপারে একটা অভিযোগ বারবার করেন বিশেষজ্ঞরা বা যারা বিশিষ্ট চিকিৎসকরা রয়েছেন, যে সঠিক তথ্য শেয়ার করে না। তার ক্ষেত্রে আমরা করোনার ক্ষেত্রে সেই ভুক্তভোগী হয়েছি, লকডাউন হয়েছিল সারা পৃথিবীতে বহু দেশে, এবং তার জন্য মানুষের জনজীবন, যে স্বাভাবিক জনজীবন, তা মারাত্মকভাবে ব্যাহত হয়, অনেকে মৃত্যুর ঘটনা ঘটে।
রুজি রোজগারে মারাত্মক রকম টান পড়ে। আবার চীনে এই ফ্লু লাইক ভাইরাসের দাপট বা তার যে প্রাদুর্ভাবের সঙ্গে যেভাবে মাঙ্কি পক্সের নতুন স্ট্রেন জিনগত পরিবর্তন ঘটিয়ে ক্লেড এলবি যে স্ট্রেন পাওয়া গেছে মাঙ্কি পক্সের, সেটা আরও কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে। গত বছরই মাঙ্কি পক্স যেহেতু প্যান্ডেমিক হয়ে গিয়েছিল, ফলে হুয়ের পক্ষ থেকে 2024 সালে ওয়ার্ল্ড হেলথ ইমার্জেন্সি জারি করা হয়েছিল এবং চীনে এই নতুন করে আবার মাঙ্কি পক্সের নতুন রূপ বা তার মিউটেটেড একটা স্ট্রেন পাওয়া যাওয়ায় কিন্তু আবার একটা সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। তার কারণ চীনে কোনো ভাইরাস ছড়ালে তা ছড়াতে বেশি সময় লাগে না এবং সেটা প্যান্ডেমিকের চেহারা নেওয়ার সম্ভাবনা থেকে যায়, করোনার ক্ষেত্রে যা হয়েছিল। ফলে এক্ষেত্রে নজর রাখছে সমস্ত দেশগুলি এবং ভারতবর্ষও নজর রাখছে, ভারতের সিডিসি এনসিডিসি তারাও নজর রাখছে এবং পাশাপাশি হুও নজর রাখছে। তার কারণ মাঙ্কি পক্স কিন্তু করোনার থেকেও আরও ভয়াবহ, এতে আক্রান্তের বা সংক্রমণের যে ক্ষমতা এই ভাইরাসে সেটা কিন্তু আরও বেশি এবং মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। কঙ্গোতে বানরের শরীর থেকে এই ভাইরাস মিউটেট হয়ে প্রথম মানুষের শরীরে পাওয়া যায় বলে জানা গিয়েছিল, কিন্তু এখন যদি নতুন স্ট্রেন মিউটেটেড জিনগত মিউটেশন ঘটিয়ে যদি এই নতুন স্ট্রেন আসে এবং চীনের মতো দেশে, সেক্ষেত্রে কিন্তু একটা আশঙ্কা সবাই করে থাকেন এবং এই আশঙ্কা তৈরি হয়েছে তাহলে আবার এই মিউটেটেড যে ক্লেড এলবি মাঙ্কি পক্সের ভাইরাস এবং তার সঙ্গে ফ্লু লাইক ভাইরাস এর সংমিশ্রণ ঘটে আবার নতুন করে না একটা প্যান্ডেমিক তৈরি হয়, মহামারী তৈরি হয় এবং আবার না লকডাউনের শিকার হতে হয় সারা পৃথিবীর মানুষকে। কারণ লকডাউনের ভয়াবহ স্মৃতি মানুষের কাছ থেকে, মানুষের মন থেকে বা মাথা থেকে এখনও মুছে যায়নি। করোনার ভয়াবহ স্মৃতিও মানুষ ভুলতে পারেননি। প্রধানমন্ত্রী ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে ছিলেন নিমাই পান্ডা, তার সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। শম্ভু সীমান্তে আত্মঘাতী আন্দোলনরত কৃষক, কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে কৃষকরা। রেশম সিং নামে এক কৃষক হঠাৎই বিষ খেয়ে নেয়, পাতিয়ালার হাসপাতালে মৃত্যু হয় 55 বছর বয়সী কৃষকের। শম্ভু সীমান্তে আত্মঘাতী আন্দোলনরত কৃষক, কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে দীর্ঘ যে আন্দোলন চলছে, কৃষকরা যে আন্দোলন করছেন, রেশম সিং তাদেরই মধ্যে একজন। রেশম সিং নামে এক কৃষক হঠাৎই আজ বিষ খেয়ে নিয়েছেন, পাতিয়ালার হাসপাতালে তার মৃত্যু হয়েছে 55 বছর বয়সী ওই কৃষকের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, কি খবর রয়েছে? দেখো, দীর্ঘদিন ধরেই কৃষি ঋণ মকুব সহ একগুচ্ছ দাবিতে বিদ্যুতের বিল মকুব, এই সমস্ত দাবিতে কৃষকদের একটা বিক্ষোভ চলছিল এবং সেই বিক্ষোভ চলছিল শম্ভু সীমান্তে। সেই শম্ভু সীমান্তে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক আন্দোলনরত এক কৃষক। তাকে সঙ্গে সঙ্গে পাতিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়েছে। এর আগেও গত ডিসেম্বর মাসে একজন কৃষক শম্ভু সীমান্তে আত্মহত্যা করেছিলেন। এই ঘটনার সপ্তাহ দুয়েকের মধ্যে দেখো আবারও একটি ঘটনা ঘটলো। বর্তমান যিনি, তার নাম রেশম সিং, তিনি পাঞ্জাবের তারান জেলার বাসিন্দা। সকালে তিনি আন্দোলনরত প্রতিনিধিদের সঙ্গে বসেছিলেন, তারপর আচমকায় তিনি সেখানে বিষ খেয়ে নেন। কেন্দ্রের ওপর ক্ষোভ থেকেই এমন কাজ করেছেন তিনি, এমনটাই বলছেন তার সতীর্থরা। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। কথা বলবো আরো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, একটা বিষয় যে আমরা দেখছি দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে এবং অনেকবারই আমরা দেখেছি অনেকে অসুস্থ হয়েছেন। কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে যেই আন্দোলন, সেই জায়গা থেকে আজকের এই আত্মঘাতী হওয়ার ঘটনা কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, কৃষক আন্দোলন এর আগে কয়েক বছর আগে কৃষক আন্দোলন যেরকম উত্তাল হয়ে উঠেছিল এবং সারা ভারতের রাজনীতিতে তা ছাপ ফেলেছিল, আবারও সম্ভবত সেই দিকেই যাচ্ছে। এবং সেবারেও আমরা দেখেছিলাম অসুস্থ হয়ে বা আত্মহত্যা করে বেশ কয়েকজন কৃষক নেতার মৃত্যু হয়েছিল। খারাপ আবহাওয়ার মধ্যে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান যখন চলছিল তখনও মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবারেও কিন্তু প্রায় 1 বছর হতে চলল, 330 দিন পার হয়ে গিয়েছে। এই আন্দোলন চলছে দিল্লি সীমান্তের কাছে।
কিন্তু দিল্লি সীমান্ত পার করে কৃষক নেতাদের দিল্লিতে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং প্রায় 1.5 মাস হয়ে গেল জগজিৎ সিং দাল্লেওয়াল তিনি আমৃত্যু অনশন শুরু করেছেন, যে আমৃত্যু অনশন স্বাধীন ভারতের ইতিহাসে দীর্ঘতম অনশন। তাঁরও শরীর ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে। এর মধ্যেই আজকে আমরা যে খবর পাচ্ছি সেটা হচ্ছে এই রেশম সিং নামে একজন কৃষক নেতা, তিনি ওখানে আত্মহত্যা করেছেন। তার যেটা যতটুকু জানা যাচ্ছে যে সরকারের যে নীতি তার ফলে তাকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল। তিনি এই অবস্থাকে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছেন, এই রকমই খবর আমাদের কাছে মিলছে। সুতরাং এর পরে দাল্লেওয়ালেরও শরীর যথেষ্ট খারাপ হয়ে গেছে, সংকটজনক বলা যেতে পারে। এরকমভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, অথচ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না যাতে কৃষকদের সাথে আলোচনা করে তাদের ক্ষোভ নিরসন করা যায় অথবা দেশবাসীকে জানিয়ে দেওয়া যায় যে তারা যে দাবি করছেন সেই দাবিগুলো মানা সম্ভব নয়, তার কিছুটা মানা সম্ভব, বাকিটা মানা সম্ভব নয়। ঠিক কী কথা কেন্দ্রীয় সরকার বলছেন তা সম্পূর্ণ অপরিষ্কার। একটা যেন ভাবভঙ্গি দেখানো হচ্ছে যে ইগনোর করলে, অর্থাৎ পাত্তা না দিলে এই আন্দোলন আস্তে আস্তে মিইয়ে পড়বে, আন্দোলন থেকে আন্দোলনকারীরা আস্তে আস্তে চলে যাবেন, বাড়িতে চলে যাবেন, গ্রামে চলে যাবেন। এই আশায় সম্ভবত দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার কোনো রকম উদ্যোগ নিচ্ছে না। কিন্তু আমরা আগেও যখন দেখেছিলাম যে 3 কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা আন্দোলন শুরু করেছিলেন, তখনও কিন্তু নানাভাবে তাদেরকে বাধা দেওয়া, তাদের উপর পুলিশি অত্যাচার করা, তাদেরকে এগোতে না দেওয়া, তাদের মধ্যে মৃত্যুর ঘটনা ঘটা ইত্যাদি পরেও কিন্তু তারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং একটা সময়ে প্রধানমন্ত্রীকে ঘোষণা করতে হয়েছিল যে তারা 3টি কৃষি আইন ফেরত নিচ্ছেন। তখন প্রধানমন্ত্রী সেই ফেরত নেবার ঘোষণা করবার সঙ্গে সঙ্গে আরও যে কথাগুলো বলেছিলেন, ফসলের ন্যূনতম দর থেকে শুরু করে কৃষক বা কৃষিজীবীদের নানান সুবিধে করে দেওয়ার ব্যাপারে তার সরকার ভবিষ্যতে চিন্তা করবে, এই সব যে আশ্বাস দিয়েছিলেন সেগুলোর ব্যাপারে আর কোনো কথা মোদি সরকার বলছে না। এই অবস্থায় আজকে একজন কৃষক যদি বিষ খেয়ে আত্মহত্যা করেন, সেই খবর, সেই ঘটনা আমাদেরকে ব্যথিত করে। স্বাধীন দেশে আত্মহত্যা করতে হবে কেন আন্দোলনকারীকে, কেন সরকার তাদের সাথে কথা বলবে না, সেই প্রশ্নটা আজকে বড় করে উঠে আসছে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর 4টের 4 দিকে এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, অর্জুন সিং এর ছেলেকে এবার তলব সিআইডির। পবন সিংকে শুক্রবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অর্জুন সিং তিনি হাজিরা দিয়েছেন, এবার পবন সিং শুক্রবার অর্থাৎ আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ। টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ইতিমধ্যেই আজকে তলব করা হয়েছে সিআইডির পক্ষ থেকে এবং তাকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জায়গা থেকে এবার পবন সিং তার ক্ষেত্রেও শুক্রবার আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হলো। এর আগে আমরা দেখেছি অর্জুন সিং এবং পবন সিং দুজনেই হাজিরা এড়ান, কিন্তু আজ অর্জুন সিং তিনি আজকে হাজিরা এসেছেন এবং হাজিরা দিয়েছেন এবং তিনি তারপরে এবার তাকে তলব করা হলো পবন সিংকে শুক্রবার অর্থাৎ আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ পবন সিংকে। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কথা বলবো রিয়ার সঙ্গে। রিয়া, কি খবর রয়েছে, কি কারণে তলব, বিস্তারিত জানতে চাইবো।
দেখুন, ফের অর্জুন সিং এর ছেলে তাকে তলব করেছে, পবন সিংকে তলব করা হয়েছে এবং আমরা জানি যে গত দুদিন আগেও তলব করা হয়েছিল এবং সেখানে বেশ কিছু দেশের গভর্নমেন্ট ছিল এবং চাইনার গভর্নমেন্ট ছিল বলেই কিন্তু এই অভিযোগকে সামনে এনেছিল পবন সিং। এবং তারপরেই যেটা দেখা গেল যে আজকের অর্জুন সিং এর ছেলে পবন সিংকে তলব করলো সিআইডি এবং তাদের যেমনটা অভিযোগ তারা সামনে এনেছে যে ওয়ার্ক অর্ডারকে পাইয়ে দেওয়ার নাম করে 4 কোটি টাকা সাইফনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং ভাটপাড়া পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত হয়। পরে সিআইডি সেই কেস হ্যান্ডওভার নেয় এবং তারপরেই কিন্তু সিআইডি তদন্ত শুরু করে এবং তদন্ত ভার নেওয়ার পরে পবন সিংকে কালকে দ্বিতীয়বারের জন্য তলব করেছে, বেলা 12টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। পবন সিংকে শুক্রবার অর্থাৎ আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ হাজির হয়েছেন অর্জুন সিং, তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সিআইডির মুখোমুখি আজকে অর্জুন সিং এবং আগামীকাল পবন সিং, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হলো ভবানী ভবনে। চোখ রাখবো পরের খবরে। বিধ্বংসী দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, পুড়ে ছাই হাজার হাজার বাড়ি, সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 1 লক্ষেরও বেশি মানুষকে। সব মিলিয়ে কি পরিস্থিতি জানবো, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর, তার কাছ থেকে। তার আগে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিধ্বংসী দাবানলে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের, সেই ছবি দেখছেন। দাউ দাউ করে জ্বলছে গোটা এলাকা। যেমনটা বলছিলাম, নিউজরুম থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যে পরিস্থিতি সেখানে আধুনিকতম প্রযুক্তি সেটাও কিন্তু কাজ করলো না, এই জিনিস ঠেকানো কি আদৌ সম্ভব? কোন দিকে যাচ্ছে গোটা পরিস্থিতি? সত্যি মঙ্গলবার দিন থেকে যে দাবানল গ্রাস করেছে ক্যালিফোর্নিয়া প্রদেশের এই লস অ্যাঞ্জেলেসের সংলগ্ন বিস্তীর্ণ এলাকাকে, তাতে খুবই এই মুহূর্তে উদ্বেগের বিষয় যে মূলত এই মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানল যে গতিতে এগোচ্ছে সেই গতিটা সে পেয়েছে সান্টা আনা বলে একটি বিশেষ যে ঝড় ওখানে শুরু হয়েছে, যার গতি প্রায় 112 কিলোমিটার পার আওয়ার। সেই ঝোড়ো হাওয়ার জেরে এই দাবানলের গতিও খুব বেড়ে গিয়েছে এবং খুব দ্রুত বনভূমি থেকে লোকালয়ের দিকে ঢুকে পড়েছে এই দাবানল, যার জেরে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে এই দাবানলের জন্য সবচেয়ে ব্যয়বহুলভাবে এই দাবানলকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বেশি ব্যয় করতে হচ্ছে মার্কিন প্রশাসনকে। এবং মার্কিন যে প্রাকৃতিক দুর্যোগের যে ইতিহাস, সেই দুর্যোগের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতির যদি তালিকা তৈরি করা হয় তাহলে প্রথম থেকে 1 থেকে 3-এর মধ্যে থাকবে এই এবছরের দাবানল। এর আগে সবচেয়ে বেশি ছিল 2005-এ, যখন ঘূর্ণিঝড় ক্যাটরিনা মার্কিন যুক্তরাষ্ট্রে হানা দিয়েছিল। সেই সময়ের পরে এই এখনো পর্যন্ত 52 থেকে 57 বিলিয়ন মার্কিন ডলার খরচ হতে চলেছে এই দাবানলকে নিয়ন্ত্রণে আনতে। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি দাবানল। 1000-এর উপর লোকালয়ের বাড়িঘরদোর ভেঙে গিয়েছে এবং লস অ্যাঞ্জেলেসের যে প্যাসিফিক প্যালিসেডস রয়েছে, সেই প্যাসিফিক প্যালিসেডস হচ্ছে অত্যন্ত অভিজাত এলাকা। হলিউডের যারা শিল্পীরা রয়েছেন তাদের অনেকেরই বাসভবন রয়েছে এই প্যাসিফিক প্যালিসেডস অঞ্চলে, যার মধ্যে রয়েছেন জেনিফার অ্যানিস্টন, অ্যান্থনি হপকিন্স রয়েছেন, প্যারিস হিলটন রয়েছেন, টম হ্যাঙ্কস রয়েছেন, যাদের অনেকের দখলে রয়েছে অস্কার পুরস্কারও। সেরকম মাপের অভিনেতারা অনেকেই এই প্যাসিফিক প্যালিসেডসে তাদের বাড়ি ছিল, কারোর ছিল খামার বাড়ি। সেই বাড়ি ঘরদোর পুড়ে গিয়েছে। তারা বলছেন যে এখন তারা কেউ টেলিভিশন নিউজ থেকে জানতে পেরেছেন যে তাদের বাড়ি পুড়ে গিয়েছে এবং যারা ওখানে থাকতেন না, যারা থাকতেন খুব দ্রুত তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে একদিকে স্বাস্থ্য, একদিকে মানব জীবন এবং অন্যদিকে অর্থনৈতিক, 3টি দিক থেকেই এই দাবানল বিপুলভাবে ক্ষতি সাধন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। মধুমন্তী, অনেক ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। বিপর্যস্ত পরিস্থিতি, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, সেই তথ্যও তুলে ধরলেন অঙ্কুর ভট্টাচার্য। এ বিষয়ে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। দাউ দাউ করে জ্বলছে পরিদের শহর। ভয়ঙ্কর দাবানলের কবলে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। যদুগৃহের মতো পুড়ছে গোটা শহর। পুড়ে ছাই হয়ে গিয়েছে হাজার হাজার বাড়িঘর, দোকানপাট। ঘর ছাড়া লক্ষাধিক।
শুকনো আবহাওয়ায় দমকা হাওয়ায় পরিস্থিতি ক্রমশ আরও জটিল হচ্ছে। আগুনে মৃত অনেকে, আহতের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। জখম বহু দমকল কর্মী ও উদ্ধারকারী। বহু জন্তু জানোয়ারের মৃত্যুর আশঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে বিমানে সমুদ্রের জল ছিটিয়ে আগুনের শিখা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। পরিস্থিতি এমনই যে আগুন নেভাতে গিয়ে তীব্র জলসংকট দেখা দিয়েছে। সাধারণ নাগরিকদের পাশাপাশি দাবানলের কোপে পড়েছেন হলিউডের অভিনেতা অভিনেত্রীদের একটা বড় অংশ। বহু হলিউড শিল্পীর বাড়ি রয়েছে সেখানে। তাদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিম দিকে সান্টা মনিকা ও মালিপুর মধ্যবর্তী অন্তত 15,832 একর জমিতে আগুন জ্বলছে। লস অ্যাঞ্জেলসে মোট 6টি দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল টোপাঙ্গা ক্যানিয়ন দিয়ে নেমে প্রশান্ত মহাসাগর পর্যন্ত পৌঁছে গিয়েছে। প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব অত্যন্ত বেড়েছে। এখনো পর্যন্ত কোনোটাই নিয়ন্ত্রণে আসেনি। জরুরি অবস্থা ঘোষণা করেছেন লস অ্যাঞ্জেলসের গভর্নর গ্যাভিন নিউজম। কিভাবে পরিস্থিতি সামলানো যাবে তা কেউই জানে না। অন্যদিকে এই ঘটনা নিয়ে বাইডেন প্রশাসনকেই নিশানা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয়দের দাবি, এই দাবানল লস অ্যাঞ্জেলসের দাবানলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর। কলকাতা টিভি। এবার চোখ রাখবো বাংলাদেশের খবরে, যেখানে বাংলাদেশ ফেরত ভারতীয় মৎস্যজীবীদের ওপর আরো অত্যাচারের তথ্য উঠে আসছে। 16 জনকে নগ্ন অবস্থায় পিছমোড়া করে বেঁধে মারের অভিযোগ। জেলে বাংলাদেশি বন্দীদের রোষের মুখে পড়েন মৎস্যজীবীরা। প্রায় 95 জন মৎস্যজীবী ফেরত এসছেন। তারা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন। তাদের বন্দী জীবন ঠিক কেমন ছিল তাদের মুখ থেকে শুনে কিন্তু হাড় হিম হয়ে যাচ্ছে। আরো জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। মানস, কি বলছেন তারা, তাদের অভিজ্ঞতার কথা? দেখো মধুবন দিদি, তোমাকে প্রথমে বলে রাখি, গত 3 মাস আগে গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে যায় কাকদ্বীপের 6টি ট্রলার। সেই 6টি ট্রলার বাংলাদেশের যে জলসীমানায় প্রবেশ করার পরেই কিন্তু তখনই বাংলাদেশের নৌসেনা বাহিনী কিন্তু ওই 6টি ট্রলারকে আটক করে। আটক করলেই কিন্তু 95 জন মৎস্যজীবী তারাই কিন্তু 3 মাস ধরে বাংলাদেশের জেলবন্দি থাকে। তারপরেই কিন্তু ভারতে ফিরলেই তাদের মুখ থেকে যেটা জানা গেছে যে বাংলাদেশে যখন নৌসেনা তাদের আটক করে, কাকদ্বীপের যে ঝড় ট্রলার নামে একটি ট্রলার যে গভীর সমুদ্রে গেছিল, সেখানে 16 জন মৎস্যজীবী ছিল। সেই মৎস্যজীবীদেরকে যে নগ্ন অবস্থায় পিছনে আধমরা করে কিন্তু বেধড়ক মারধর করে, এমনকি খাবার জলও দেওয়া হয় না বলে এমনই অভিযোগ। এমনকি তাদের যে তারা ভারতীয় বলে তাদের উপরে লাগাতার যে দিনের পর দিন অত্যাচার করতো। এমন এই পরিস্থিতিতে তারা কিন্তু আতঙ্কে রয়েছে যে তারা গভীর সমুদ্রে যে মৎস্য শিকার করে খায়, সেই মৎস্য শিকার করতে এখনো কিন্তু ভয় পাচ্ছে যে আগামী যে বছর যে রয়েছে সেই বছরে তারা কিন্তু যেতে ভয় চাইছে। কারণ এই যে চোখে মুখে সেই আতঙ্ক যে কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে কিন্তু এখনো কিন্তু ভয় রয়েছে মৎস্যজীবীরা। মধুবন্দি। ধন্যবাদ মানুষ। কথা বললাম প্রতিনিধি মানস প্রধানের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। রাজ্যে মহিলাদের নিরাপত্তার দাবি উঠল নাগরিক চেতনা মঞ্চের পক্ষ থেকে। তার জন্য পরিকাঠামোগত পরিবর্তনের কথা বললেন চেতনা মঞ্চের নেত্রীরা। মঞ্চের পক্ষ থেকে ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি। আর এই মঞ্চের প্রতিষ্ঠাতা অভিনেত্রী অপর্ণা সেন। রাজ্যে মহিলাদের নিরাপত্তার দাবি উঠল নাগরিক চেতনা মঞ্চের পক্ষ থেকে। তার জন্য পরিকাঠামোগত পরিবর্তনের কথাই বললেন চেতনা মঞ্চের নেত্রীরা। মঞ্চের পক্ষ থেকে ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি। এই মঞ্চের প্রতিষ্ঠাতা অভিনেত্রী অপর্ণা সেন। আরো জানবো বিস্তারিতভাবে, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, দেখো নাগরিক চেতনা মঞ্চের তরফে আজকে যে বিষয়টি বললেন নাগরিক চেতনা মঞ্চের প্রতিষ্ঠাতা অপর্ণা সেন, তারা একটি খোলা চিঠি, নাগরিক চেতনা মঞ্চের তরফে একটি খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে ইমেলের মারফত, এমনটাই জানিয়েছেন তারা। এবং সেই খোলা চিঠিতে 50 জন সমাজের বিশিষ্ট মানুষের স্বাক্ষর সম্বলিত রয়েছে। তার মধ্যে সমাজের বিভিন্ন অংশের মানুষ রয়েছেন, চিত্র পরিচালক রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, সমাজসেবী রয়েছেন, এরকম বিভিন্ন অংশের মানুষ রয়েছেন, চলচ্চিত্র নির্মাতা রয়েছেন। তারা সেই চিঠির মূল বিষয়বস্তু হলো যে রাজ্যের নারী নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে তারা একাধিক নীতি এবং পরিকাঠামোগত যে পরিবর্তন, সেই পরিবর্তনের তারা দাবি জানাচ্ছেন। এবং আরজিকরের মতো যে ঘটনা ঘটেছে, সেই আরজিকরের মতো ঘটনা কেন ঘটলো তার মূল বিষয়টাই কিন্তু তারা পৌঁছতে চাইছেন। এবং সেই কারণেই কিন্তু যাতে একাধিক নীতি এবং এই কাঠামোগত পরিবর্তন হয়,
সেই পরিবর্তনের দাবি জানিয়েই ইমেল করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই খোলা চিঠির যে প্রতিলিপি, সেই প্রতিলিপি ইতিমধ্যেই পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যের মন্ত্রী এবং পরিবহন মন্ত্রী, এমনকি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে। তার কারণ হিসেবে তারা বলছেন যে বিভিন্ন ক্ষেত্রগুলো যে রয়েছে, শুধুমাত্র যে পরিকাঠামো বা নীতির পরিবর্তন দরকার এমনটা নয়, তার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, বিদ্যালয় স্তরেও যাতে একটা সচেতনতা বৃদ্ধি হয় সে বিষয়টাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং নিরাপত্তার প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে এই বিষয়গুলোকে সামনে রেখেই তারা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে ইমেল মারফত একটি খোলা চিঠি দিয়েছে নাগরিক চেতনা মঞ্চের প্রতিনিধিরা। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি, এই মঞ্চের প্রতিষ্ঠাতা অভিনেত্রী অপর্ণা সেন মঞ্চের পক্ষ থেকেই এই চিঠি মুখ্যমন্ত্রীকে। একটু আগে আপনাদের জানাচ্ছিলাম পবন সিং, অর্জুন সিং এর পুত্র, তাকে ভবানী ভবনে আগামীকাল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডির পক্ষ থেকে। এবং আজকে জানিয়ে রাখি, ভবানী ভবনে অর্জুন সিং তিনি এসেছেন রিলিফ ফান্ডে আর্থিক তছরূপ মামলায় তাকে তলব করা হয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব সিআইডির। সকাল সকালই তিনি এসে যান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ। ভবানী ভবনে হাজিরা অর্জুন সিং এর। ভাটপাড়া পুরসভার রিলিফ ফান্ডে আর্থিক তছরূপ মামলায় তলব করা হয়েছে তাকে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব সিআইডির। চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা নিজের কাজে খরচ, অবশেষে ভবানী ভবনে তাই সিআইডির মুখোমুখি হতে হয়েছে অর্জুন সিংকে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ও তাঁর ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে বারবার নোটিশ পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। সূত্রের খবর, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগানো হয়েছে। আর এই অভিযোগ উঠেছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে। আর সেই মামলাতেই ভবানী ভবনে আজকে তাকে ডাকা হয়েছে। ইতিপূর্বে একাধিকবার তিনি তলব এড়িয়েছেন। আগামীকাল আপনাদের জানিয়ে রাখি, তাঁরই পুত্র পবন সিং, যেমনটা বলছিলাম, তিনিও কিন্তু সিআইডির হাজিরার মুখোমুখি হবেন। সিআইডি তাদের হাজিরা দিতে বলেছে। চোখ রাখবো পরের খবরে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়। 2 নম্বর বিডিও অফিস চত্বরে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। ভাঙড় 2 নম্বর বিডিও অফিস চত্বরে আজ সকালে উত্তেজনার ছবি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের উত্তপ্ত ভাঙড়। 2 নম্বর বিডিও অফিস চত্বরে আজ সকালে যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সামাল দিতে ঘটনাস্থলে যান উত্তর কাশীপুর থানার পুলিশ। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জাহাঙ্গীর, সকালে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেটা আমরা দেখেছি। এই মুহূর্তে দুপক্ষের বক্তব্য জানতে চাইবো, পুলিশ কি বলছে জানবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ সকালের ভাঙড় 2 নম্বর বিডিও অফিস চত্বরে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ যায়। ভাঙড় 2 নম্বর বিডিও অফিসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত ভাঙড়। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জাহাঙ্গীর, কি খবর রয়েছে? দুপক্ষের বক্তব্য জানতে চাইবো, পুলিশ কি বলছে। দেখো, তোমাকে জানিয়ে রেখে দিই, ভাঙড় 2 নম্বর ব্লকে সেখানে একদিকে আরাবুল ইসলাম অনুগামী, একদিকে শওকত মোল্লা অনুগামীদের মধ্যে এই অশান্তি। মূলত বেশ কয়েকদিন ধরে ভাঙড়ে এই ধরনের অশান্তি চলেই চলেছে। কারণ আরাবুল ইসলাম জেল থেকে বাড়ি আসার পর যখন কোর্ট যখন নির্দেশ দিয়েছে যে সপ্তাহে 2 দিন করে ব্লকে যেতে পারবেন, সেই মতো তিনি আরাবুল ইসলাম আজকেও গিয়েছিলেন। সেখানেই ভাঙড় 2 নম্বর 1 নম্বর থেকে শওকত মোল্লা অনুগামী আহসান মোল্লা যখন কেন যায় এই নিয়েই প্রশ্ন তোলে আরাবুল ইসলাম অনুগামী। আর তখনই কিন্তু দুই পক্ষের মধ্যে বাদবিতণ্ডায় জড়িয়ে পড়ে, এমন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় উত্তর কাশীপুর থানার পুলিশ তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এই নিয়েই কিন্তু দুই পক্ষের মধ্যে
বেশ কিছুক্ষণ পরে সে বন্ধ থাকে। তবে আরাবুল ইসলাম তার অনুগামী হাকিমুল ইসলামের তাদের দাবি যে ভাঙড় 1 নম্বর ব্লকের নেতা তথা শওকত মোল্লার অনুগামী আহসান মোল্লা কেন তিনি ভাঙড় 2 নম্বরে এসেছিলেন সেই নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা শওকত মোল্লার অনুগামী আহসান মোল্লা তিনি দাবি করেন যে তিনি ওখানে একটি দৈর্ঘ্যের কাজে গিয়েছিলেন, যার কারণে তাকে থেকে বিদ্যুৎ করা হয়, তাকে দিকে বিভিন্ন রকম গালাগালি করা হয়, সেই নিয়ে কিছু প্রশ্ন তোলে। তবে এই নিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা হয়েছিল, কিন্তু পরিস্থিতি সামাল দেয় উত্তর কাশীপুর থানার পুলিশ। ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বললাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই কিছু বাড়ির কাজ শুরু হয়েছে। কাজ শুরু হতেই জিনিসপত্রের দাম নিয়ে চরম বিপাকে উপভোক্তারা। তারা বলছেন বাড়ি তৈরির প্রয়োজনীয় জিনিসের দাম এত বেশি যে সরকার নির্ধারিত 1,20,000 টাকায় কি করে বাড়ি হবে ভেবেই কুল পাচ্ছে না। প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। দেখুন। জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর জেলায় 1,01,822 জন উপভোক্তার নাম রয়েছে বাংলার বাড়ির তালিকায়। চলতি মাসের 3 তারিখ পর্যন্ত 88,113 জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এর মধ্যে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকেই 3,788 জন প্রাপকের মধ্যে 3,560 জন টাকা পেয়েছেন। টাকা পেতেই ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কিভাবে বাড়ি তৈরি হবে, কতদিনের মধ্যে বাড়ির কাজ শেষ করতে হবে। বাড়ি না তৈরি হলে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে। বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে পাচ্ছেন উপভোক্তারা। সেই টাকায় বাড়ির কাজ করতে গিয়েই বিপাকে পড়ছেন উপভোক্তারা। উপভোক্তাদের দাবি, বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জামের দামের উপর নজরদারি করুক প্রশাসন। ওই টাকা যেরকম ভাবে বাড়ি হয় সেভাবে বাড়ি করতে বলেছে। ছাদ ঢালবেন? ছাদলে অ্যালবেস্টার দিবেন। ওই টাকায় সম্পূর্ণ ভারী করা যাবে কি? হয়ে যাবে, কুলিয়ে যাবে মনে হচ্ছে? এবার দেখতে হবে, কুলিয়ে যাবে। বাড়িতে করি না, ঠিক আছে, এবার দেখতে হবে বাড়ি কুলাই না কুলাইনি। জিনিসপত্রের দাম একটু কমলে ভালো হতো। কমলে তো ভালো হতো, কিন্তু এখন নিয়েছি কি কার করবে। বাড়ি পেলেন? কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত? 60,000 টাকা পেয়েছি। আর কত পাবো? কতটা খুশি? খুশি এখন কি করে খুশি? আমার ঘর যদি করতেই পারেনি, খুশি কি করে? কেন শুরু করেননি কেন বাড়ি? এটা শুরু করবো, এই তো মাল নামছে তো। এখন যতটুকু ঘর করবো ততটুকুনি জানাবো, আর কি জানাবো। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, বাংলার বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের সঠিক মূল্যে প্রয়োজনীয় জিনিস দিতে দ্রুত ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক করবেন তারা। ওরা উপভোক্তাদের কাছে আমরা ভিজিট করি, প্রায় যাচ্ছি। ওরা ওই এখন যে বিল্ডিং মেটেরিয়াল যেগুলো লাগে, বালি টালিগুলো, এগুলো পাওয়ার ক্ষেত্রে ওদের অসুবিধা বলছিলেন ওনারা। আমরা যারা বালি ব্যবসা করে তাদেরকে নিয়ে, বা বিল্ডিং মেটেরিয়ালের যে সমস্ত মেটেরিয়ালগুলো নিয়ে যারা ব্যবসা করেন ওদেরকে নিয়ে আমরা ভাবছি একটা মিটিং করবো খুব তাড়াতাড়ি, যাতে ন্যায্য মূল্যে ওরা এগুলো পায়। সরকার নির্ধারিত অর্থের পরিমাণের সঙ্গে মিল নেই বাজারের চড়া দামের। ফলে সরকারি আশ্বাসে আদতে কতটা কাজের কাজ হবে তা নিয়ে ধন্দে উপভোক্তারা। কলকাতা টিভি। ফের বাঘের আতঙ্ক মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতে নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ পড়ল। বন দপ্তর ও থানায় খবর দেওয়া হয়েছে। এডিএফও উদ্যোগে শুরু হয়েছে জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ। দেখছেন কিভাবে সেই কাজ চলছে। মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতে নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। প্রতিনিধি রাজু দাস রয়েছেন টেলিফোন লাইনে, কথা বলবো রাজুর সঙ্গে। রাজু, কি জানা যাচ্ছে? দেখো, এর আগেও 5 দিন ধরে কিন্তু ওই বৈকুণ্ঠপুর এলাকায় বাঘের হানা ছিল এবং সেখানে গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কিত ছিল। এবং সেই বৈকুণ্ঠপুর থেকে 5 কিলোমিটার দূরে নগেন্দ্র বাজার বলে এলাকা আছে, সেইখানে কিন্তু বাঘের নতুন করে পায়ের ছাপ পাওয়া গেছে। এবং সেই ছাপ দেখেই এই তড়িঘড়ি গ্রামবাসীরা বন দপ্তরকে খবর দেয় এবং বন দপ্তর এসে যে জায়গাটিতে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে এবং সেই জায়গাটি চিহ্নিত করে বাঘটি যে জঙ্গলের মধ্যে থাকতে পারে সেই জঙ্গলের 3 দিক ঘিরে রাখার কাজ শুরু করেছে এই মুহূর্তে বন দপ্তর। এবং রাত পাহারার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর এবং সেখানে পটকা পাঠিয়ে আবারও সেই নগেন্দ্রপুরে এর আগে যেভাবে তাড়িয়েছিল গভীর জঙ্গলে, সেই প্রক্রিয়াই কিন্তু শুরু হয়েছে আবার নতুন করে। অর্থাৎ বলতে পারো কুলতলিতে বাঘের আতঙ্ক ক্রমাগত বেড়েই যাচ্ছে। এই বাঘটি কেন বারবার জঙ্গল ছেড়ে লোকালয়ে আসছে, যথেষ্ট চিন্তিত বন দপ্তর।
ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। বন দপ্তর ও থানায় খবর দেওয়া হয়েছে। দেখছেন এডিএফওর উদ্যোগে জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ চলছে। বন দপ্তর ও থানার পক্ষ থেকে এই ব্যবস্থা। বাঘের আতঙ্কে মইপুট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ চলছে। মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ পাওয়ার কারণেই জাল দিয়ে ঘেরার কাজ। বন দপ্তরের উদ্যোগে এবং থানার উদ্যোগে এই কাজ। নজর রাখবো পরের খবরে। মালদায় তৃণমূল নেতা খুনের পর এবার আসানসোল বর্ধমানের কয়েকজন তৃণমূল নেতাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হলো। আসানসোল পুর নিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি বিষ্ণুদের নোনিয়া এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষকে পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। কেন দুলালের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বেশ কয়েকজন তৃণমূল নেতার নিরাপত্তা দেওয়া হলো। চারটের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।